কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। মজা করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? কোরবানির ঈদের ঠিক আগে আগে গ্রাম বাংলার দিগন্তে এখন এক অদ্ভুত থমথমে নীরবতা। একটা সময় ছিল যখন এই সময়টাই হাটে হাটে ক্রেতা বিক্রেতার দর কষাকষি, উৎসবের আমেজ আর গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরার শব্দ শোনা যেত। কিন্তু আজ সেই চেনা ছন্দের বদলে সেখানে রাজত্ব করছে এক অজানা আতঙ্ক আর চরম অনিশ্চয়তা। অর্থনীতির একটা নিজস্ব নিয়ম আছে, যে ধর্ম বোঝে না, রাজনীতি বোঝে না, সে শুধু বোঝে চাহিদা আর যোগানের সমীকরণ। আর ঠিক এই জায়গাতেই এমন এক রাজনৈতিক চাল চেলে দেওয়া হয়েছে যা পুরো রাজ্যের, এমনকি গোটা দেশের গ্রামীণ অর্থনীতিকে এক ভয়াবহ খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। রাজনৈতিক এই মহা সমীকরণের কেন্দ্রবিন্দুতে এবার সরাসরি কাঠ গড়ায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। হ্যাঁ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধেই এই অভাবনীয় মাস্টার প্ল্যান তৈরির অভিযোগ উঠছে। এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো? ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। বলা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট আর আইনের নানা জটিল মারপ্যাচকে ঢাল হিসেবে ব্যবহার করে কোরবানির পশু কেনা। দশক ক্ষমতায় আসার আগেই কিন্তু বলেছিল শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু মুসলিমদেরকে দেশ থেকে বের করে দিবে এবং বাংলাদেশে পাঠিয়ে দিবে, এবং অবশেষে সেটাই হলো। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার সাথে সাথে আসল রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে এবং মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার এবং মারধর শুরু করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মুসলমানের পশু কোরবানিকে নিয়ে বাধা সৃষ্টি করেছে এবং নামাজকে নিয়ে বাধা সৃষ্টি করেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত ঘোষণা দেওয়ার কারণে পশ্চিমবঙ্গে সকল মুসলিমরা রাজপথে নেমেছে এবং আন্দোলন শুরু করেছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিতর্কিত ঘোষণা দিয়েছে, তার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের সকল মুসলিমরা রাজপথে নেমেছে এবং আন্দোলন করতেছে। সেটা আমরা দেখার আগে এই যে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং পশু কুরবানিকে বাধা সৃষ্টি করেছে, নামাজকে বাধা সৃষ্টি করেছে, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই একটা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। চাকে কার্যত অঘোষিতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার একটা চেষ্টা চালাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসন। ধারণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপের ফলে হয়তো কোনো নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়বেন, হয়তো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে আর সেই ঘোলা জলে মেরুকরণের রাজনীতির ফায়দা লোটা যাবে। কিন্তু রাজনীতির এই হিসাব নিকাশ যে কতটা নির্মম আর বুমেরাং হতে পারে তা হয়তো খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার থিঙ্ক ট্যাঙ্করা খোনাক্ষরেও আন্দাজ করতে পারেননি। বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো এবং চমকে দেওয়ার মতো। মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলোতে কান পাতলে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষোভ বা দাঙ্গার খবর মিলছে না, বরং সেখানে ধ্বনিত হচ্ছে সর্বশান্ত হয়ে যাওয়া প্রান্তিক হিন্দু কৃষকদের বুক ফাটা আর্তনাদ। কোনো দাঙ্গা নেই, কোনো হাঙ্গামা নেই, আছে শুধু এক চরম অর্থনৈতিক হতাশা। ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? কেন এই হতাশা? কারণটা বুঝতে হলে আপনাকে গ্রামীণ অর্থনীতির একেবারে গভীর, একেবারে শিকড়ে যেতে হবে। গ্রামের একজন সাধারণ খেটে খাওয়া কৃষকের কাছে একটা গরু বা মহিষ শুধু একটি প্রাণী নয়, এটি তার সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয়, তার সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। সারা বছর নিজের সন্তানের মতো পরম মমতায় খাইয়ে পরিয়ে এই পশুগুলোকে তারা বড় করেন। যখন মেয়ের বিয়ে দেওয়ার সময় আসে, যখন বর্ষায় ঘরের চাল মেরামত করতে হয়, কিংবা মহাজনের চড়া সুদে ঋণ শোধ করার ডেডলাইন ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলে, তখন এই পশুগুলোই হয় তাদের একমাত্র ত্রাতা। কোরবানির হাটে এই পশু বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা কৃষকের হাতে আসে, তা দিয়েই গোটা বছরের অর্থনীতির হিসেব কষেন তারা। কিন্তু আজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনে জারি করা এক নতুন নিয়মের জাঁতা কলে পড়ে সেই পশু বিক্রি পুরোপুরি স্তব্ধ।
ক্রেতারা পুলিশি ঝামেলার ভয়ে কিনছেন না, আর বিক্রেতারা বাধ্য হয়ে সেই অবিকৃত গরু নিয়ে আবার হতাশ মুখে খালি হাতে বাড়ি ফিরছেন। কোটি কোটি টাকার গ্রামীণ পুঁজি আজ এক ধাক্কায় ব্লক হয়ে গেছে। এই পরিস্থিতি শুধু একজন বা দুজন কৃষকের কান্না নয়, এটি এক বিশাল দেশব্যাপী অর্থনৈতিক চেইন রিয়াকশনের শুরু মাত্র। চলুন থ্রিলারের এই অর্থনৈতিক বিপর্যয়ের ধাপগুলো একটু ঠান্ডা মাথায় তলিয়ে দেখা যাক। প্রথমে আসা যাক রফতানি বাণিজ্যের কথায়। ভারত গরুর মাংস, মহিষের মাংস বা বাফেলো মিট রফতানিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ। এই খাত থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ভারতের কোষাগারে জমা হয়। ধর্ম আচরণের আবেগে বা রাজনৈতিক সিদ্ধান্তে যদি এই মাংস বিক্রি বা পশু কেনা বেচা বন্ধ হয়ে যায়, তবে রাতারাতি এই আন্তর্জাতিক সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে যে বিশাল ধস নামবে, তার সামাল দেওয়ার মতো কোনো জাদু দণ্ড কি নীতি নির্ধারকদের হাতে আছে? জিডিপির এই বড়সড় পতন দেশের সামগ্রিক অর্থনীতিকে কয়েক বছর পিছিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, ডেইরি বা দুগ্ধ শিল্পের মহাবিপর্যয়। যারা দুধ বিক্রি করে সংসার চালান, তাদের অর্থনীতির মূল ভিত্তিটাই এই পশু বিক্রি চক্রের উপর দাঁড়িয়ে। একটা গাভী যখন তার বয়সজনিত কারণে দুধ দেওয়ার ক্ষমতা হারায়, তখন সেই বয়স্ক বা অসুস্থ গরুকে কসাইখানায় বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়েই কৃষক নতুন এবং সুস্থ গাভী কেনেন। এটাই ডেইরি ফার্মিংয়ের সাইকেল। কিন্তু এই বিক্রি যদি চিরতরে বন্ধ হয়ে যায়, তখন কি হবে? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন 100-150 টাকা খরচ করে একটি অকর্মণ্য দুধ না দেয়া গোমাতাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো কোনোভাবেই সম্ভব নয়। বাধ্য হয়ে সেই কৃষক রাতের অন্ধকারে তারা একসময়ের আদরের গরুটিকে রাস্তায় বা জঙ্গলে ছেড়ে দেবেন। এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবেছেন? লাখ লাখ ভব ঘুরে গরু তখন খাবারের খোঁজে রাস্তায় নামবে। কৃষকের ক্ষেতের পর ক্ষেত, সোনার ফসল চোখে নিমিষে সাবার হয়ে যাবে। হাইওয়েতে বা গ্রামের রাস্তায় বাড়বে মারাত্মক সব দুর্ঘটনা। অন্যদিকে দুধ না দেয়া গরুর জায়গায় নতুন গাভী না আসায় বাজারে দুধের চরম আকাল দেখা দেবে। দুধ, ঘি, মাখন, পনিরের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রকেটের গতিতে বেড়ে আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা মধ্যবিত্তের নাগালের একেবারে বাইরে চলে যাবে। তৃতীয় মারাত্মক ধাক্কাটা আসবে চামড়া শিল্পের উপর। পশু কেনাবেচা আর মাংস বিক্রি বন্ধ হওয়ার সরাসরি অর্থ হলো কাঁচা চামড়ার যোগান শূন্য হয়ে যাওয়া। চামড়া না থাকলে লেদার ইন্ডাস্ট্রি বাঁচবে কি করে? কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সের মতো বিশাল শিল্পাঞ্চলগুলো, যেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন ঘাম ঝরিয়ে কাজ করেন, সেখানে রাতারাতি তালা ঝুলবে। জুতো থেকে শুরু করে চামড়ার ব্যাগ, বেল্ট তৈরির কারখানাগুলোতে বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করে দিতে হবে। বাংলার নামি দামি জুতো ব্র্যান্ডের শোরুমগুলোতে বাতি নিভবে। কর্মহীন হয়ে পড়বেন লক্ষ লক্ষ দিনমজুর ও কারিগর। চামড়া রফতানি করে যে বিপুল আয় হতো, সেটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। এই পঙ্গু হয়ে যাওয়া শিল্পের দায় তখন কে নেবে? চতুর্থ দিকটি হলো সাধারণ মানুষের পুষ্টির চরম আকাল। গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে প্রোটিনের সবচেয়ে সস্তা উৎস হলো এই মাংস। সেই সস্তা প্রোটিনের রাস্তা বন্ধ হয়ে গেলে পুরো জনসংখ্যায় প্রোটিনের বিপুল চাহিদা গিয়ে পড়বে মুরগি আর খাসির মাংসের উপর। অর্থনীতির একেবারে বেসিক নিয়ম অনুযায়ী চাহিদা যখন কয়েক গুণ বেড়ে যায় আর যোগান সীমিত থাকে, তখন দাম কোথায় গিয়ে পৌঁছায় তা সহজেই অনুমেয়। মুরগি আর খাসির মাংসের দাম এতটাই বাড়বে যে সাধারণ মানুষের বাজারে থলিতে রীতিমতো আগুন লাগবে। একদিকে দুধ, পনিরের দাম ধরাছোঁয়ার বাইরে, অন্যদিকে সস্তা প্রোটিন উধাও। ফলস্বরূপ আগামী প্রজন্ম এক চরম অপুষ্টির দিকেই এগিয়ে যাবে। এবার আসা যাক খোদ সরকারের ঘাড়ের বোঝার কথায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পথে হাঁটছেন, তার চূড়ান্ত দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। রাস্তাঘাটে যখন লাখ লাখ গরু রুগ্ন পরিত্যক্ত ঘুরে বেড়াবে, তখন সাধারণ মানুষের ক্ষোভ সামলাতে সরকারকেই বাধ্য হয়ে সেই গরুগুলোর দায়িত্ব নিতে হবে। জনগণের করের টাকায় তৈরি করতে হবে হাজার হাজার গোশালা। সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা বা রাস্তাঘাট তৈরির জন্য যে বাজেট বরাদ্দ হওয়ার কথা, সেই হাজার হাজার কোটি কোটি টাকা তখন বাধ্য হয়ে এই গোশালাগুলো রক্ষণাবেক্ষণে, গরু খাবারের পেছনে খরচ করতে হবে। চামড়া ও মাংস শিল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে যে বিশাল বেকার বাহিনী তৈরি হবে, তাদের ভাতার ব্যবস্থা। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী ক্ষমতায় আসার সাথে সাথে কিন্তু তার আসল রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে এবং মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং হামলা মামলার শিকার হচ্ছে মুসলিমরা। এবং ক্ষমতায় আসার সাথে সাথে কিভাবে একটি মানুষ তার নিজের রূপ পরিবর্তন করে। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী ক্ষমতায় আসার আগেও কিন্তু বলেছিল, তিনি যদি ক্ষমতায় আসে অবশ্যই মুসলিমদেরকে পশ্চিমবঙ্গ থেকে
বিদায় করে দিবে এবং বাংলাদেশে পাঠিয়ে দিবে, কিন্তু অবশেষে সেটাই হলো। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।